আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। জাভেদ হোসেন। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে দেশব্যাপী সকল প্রস্তুতি সম্পন্ন। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সুরক্ষায় ঈদের আগেই দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। অর্থমন্ত্রীর নেতৃত্বে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন। পণ্যের দাম বৃদ্ধি রোধে সরকারের অবস্থান কঠোর। বন্দরে কিছু সমস্যার কারণে পণ্যের দাম বেড়েছে বললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রমজান উপলক্ষে সরকারি উদ্যোগে চলছে সুলভ মূল্যে দুধ, ডিম, গরু ও ব্রয়লার মুরগির মাংস বিক্রি। সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে 28 রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। পরমাণু চুক্তি না করলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনে গৌরবোজ্জ্বল ইতিহাসের 74 বছর পূর্ণ হচ্ছে এবার। সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী এবং র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন শবনাজ স্মৃতি। প্রতি বছরের মতো এ বছরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আজ সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, শহীদ মিনার এলাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। এদিকে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি। আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। এছাড়া পুরো এলাকাটা কি আমরা 64টি ক্যামেরার মাধ্যমে এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি। তা আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পালিত হবে দিবসটি। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। 1952 সালের 20 ফেব্রুয়ারি এ দিনটিতে যেন বড় কিছুর জন্য অপেক্ষার পালা চলছিল। মুহূর্তগুলো গড়াচ্ছিল অনন্য ইতিহাস অধ্যায় অভিমুখে অমর 21-এর পানে। এক মাসের জন্য 144 ধারা জারি করা হলে রাজনৈতিক নেতা, ছাত্র নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে চলে নানা তর্ক বিতর্ক।
শেষমেশ সিদ্ধান্ত হয় ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে ২১-এর কর্মসূচি পালন করবেন। শাহিদ জাহিদির প্রতিবেদন। ২০ ফেব্রুয়ারি ১৯৫২ যেন আবেগ আগুন বসন্ত বাতাসে। এক মাসের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে ঢাকায়। সভা সমাবেশ মিছিল সহ নিষিদ্ধ সব রকম রাজনৈতিক কর্মসূচি। ১৪৪ ধারা ভাঙা প্রশ্নে হ্যাঁ না দোলাচলের এক পর্যায়ে সিদ্ধান্ত হয় ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে ২১-এর কর্মসূচি পালন করবেন। টান টান উত্তেজনা জনপদে জনপদে পুরো দেশে। প্রতিবাদ বিক্ষোভ কী রূপ নিতে পারে সেটা নিয়ে উদ্বেলিত মানুষ। তবে আন্দোলনের ডাক দেওয়া বাংলা মায়ের অকুতভয় সন্তানেরা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সন্ধ্যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বৈঠকে বসে। ১৪৪ ধারা ভাঙার পক্ষে জোরালো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল মতিন। সায় সমর্থনও মেলে তাতে। সেই ধারাতেই রচিত হয় ভাষা সংগ্রামীদের ১৪৪ ধারা ভাঙার ইতিহাস। মায়ের ভাষার অবমাননা রোধে বুকের রক্ত ঢেলে দিলেন দামাল ছেলেরা, উৎসর্গ করলেন জীবন প্রাণের সংস্কৃতি রক্ষায়। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাকিয়া জামান আনিকার প্রতিবেদন। ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্য সামনে রেখে সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে জানানো হয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন ২ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। অর্থমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই কমিটিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সহ ৭টি মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে যুক্ত আছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে ফ্যামিলি কার্ডের একটি কার্যকর ডিজাইন প্রণয়ন, সুবিধাভোগী নির্বাচনের মানদণ্ড চূড়ান্তকরণ এবং একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে। এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু। জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজের আওতায় ডিজিটাল এমআইএস প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন উপজেলায় এই কার্যক্রম শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্পেসিফিক এখনো কোনো জেলা নাই, আমরা করি নাই। তবে কিছু আগেই বোধহয় কিছু এরিয়া আমাদের ফিক্সড করা আছে, আগে একটা সার্ভে করা হচ্ছে, ওই রিপোর্টটা আমার কাছে নাই, যে বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা আছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম ধাপে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবার, বিশেষ করে হতদরিদ্র নারীরা অগ্রাধিকার পাবেন। কার্ডধারীরা এর মাধ্যমে নগদ ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। এবং আমরা এটি ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্য সবচেয়ে লেটেস্ট আইটি ভিত্তিকতা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। কার্ড বিতরণের মানদণ্ড ও সুবিধাভোগীর সংখ্যা এখনও চূড়ান্ত না হলেও আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও সমন্বিত ও লক্ষ্যভিত্তিক করতেই ফ্যামিলি কার্ড চালুর এই উদ্যোগ বলে জানিয়েছে সরকার। ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে সরকারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।
বন্দর ভিত্তিক পণ্য ওঠানামায় বিলম্বে দেশে পণ্যের দাম বৃদ্ধি রোধকল্পে কঠোর নির্দেশনা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ বিকালে চট্টগ্রামের মেহেদীবাগের নিজ বাসভবনে চট্টগ্রাম বন্দরের অংশীজনদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান। অর্থমন্ত্রী বলেন, বন্দরে কিছু সমস্যার কারণে পণ্যের দাম বেড়েছে, পাশাপাশি দেশের শিল্প বাণিজ্য ও জনজীবনে এর প্রভাব পড়ছে। রোজার সময় যে পণ্যগুলো আছে রোজার জন্য সেগুলো ডেলিভারি অনেক স্লো, এবং এগুলোকে যত তাড়াতাড়ি আমরা ডেলিভারির ব্যবস্থা করাচ্ছি, যাতে করে ডেলিভারি কম থাকলে তো পণ্যের তো দাম বাড়তে থাকবে বাজারে। তো এটা একটা দিক আছে। সার্বিকভাবে অনেক সমস্যা আছে এখানে, এগুলো আমাদেরকে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের বসে কিছু সমাধান আজকে দিতে পেরেছি, কিছু বাকি আছে, আর কিছু আলাপ আলোচনা বাকি রয়েছে, এগুলো আমরা করব। তবে আমরা চিটাগাং বন্দরের যে সমস্যার কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার যে কস্ট অফ প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্য বাড়তেছে, এগুলোর একটা অনেকগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যে কর্মকাণ্ড চলছে, সেটা হচ্ছে একটা বিশেষ কারণ। এটার সমাধান ইনশাআল্লাহ আমরা দিতে যাব। কিছু সমাধান আজকে হয়েছে, কিছু শর্ট টার্ম হবে, আর কিছু আমরা আলোচনার মাধ্যমে শেষ করতে হবে। বিজিএমইএ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, পরিবহন খাতের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা মত বিনিময় সভায় অংশ নেন। সভায় বক্তারা বন্দরের ট্যারিফ যৌক্তিক করা, পরিবহন সেক্টরের সিন্ডিকেট বন্ধ সহ বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সুপারিশ তুলে ধরেন। এর আগে অর্থ পরিকল্পনা মন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে চলছে সুলভ মূল্যে মাসব্যাপী দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি মাংস বিক্রয় কার্যক্রম। রাজধানীর 25টি স্পট ছাড়াও জেলা উপজেলা পর্যায়েও 28 রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। রিপোর্ট শরীফুল ইসলামের। প্রতি বছর রোজা এলেই কিছু নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। এমন বাস্তবতায় মৎস্য প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে রাজধানীর 25টি স্পটে চালু করা হয়েছে সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার মুরগির মাংস বিক্রয় কার্যক্রম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকায়, ডিম 96 টাকা ডজন, তরল দুধ 80 টাকা লিটার ও ড্রেসড ব্রয়লার মুরগি 245 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা। অবশ্যই স্বাগত জানাই, এটা আমাদের জন্য নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। জিনিসপাতির দাম বলতে বাইরের থেকে এখানে একটু কম আছে, সেজন্য আমাদের জন্য সুবিধা। না তাহলে গরিব মানুষের 100 টাকা বাঁচলে তো অনেক। যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য গরুর গোস্ত, তারপর মুরগি কিনা খাওয়া একটু কষ্টই হয়ে যায়। তো সরকার সাশ্রয়ী মূল্যে একটু কমে দিচ্ছে, এটা গরিব মানুষ বা মধ্যবিত্ত যারা তাদের জন্য অনেক ভালোই হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন 28 রমজান পর্যন্ত চলবে এই বিক্রয় কার্যক্রম। ঢাকা শহরে বর্তমানে 25টা স্পটে রানিং আছে। আমাদের চিন্তা ভাবনা আছে আরও কিছু বাড়াবো মানুষের চাহিদা অনুযায়ী। রমজান মাসে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করতে মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম। রাজধানীর পাশাপাশি জেলা উপজেলা পর্যায়েও এই বিক্রয় কার্যক্রম চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের শঙ্কা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান নতুন করে উত্তেজনা তৈরি করেছে আন্তর্জাতিক অঙ্গনে। পরমাণু কর্মসূচি নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সেই সিদ্ধান্ত জানা যেতে পারে আগামী 10 দিনের মধ্যে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান ইস্যুতে উত্তেজনা এখন নতুন মাত্রায়। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরমাণু চুক্তি না হলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে। আগামী 10 দিনের মধ্যেই হামলা হবে কিনা তা স্পষ্ট হতে পারে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, গত বছর ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে মধ্যপ্রাচ্যের শান্তি আরও হুমকির মুখে পড়ত।
এদিকে কূটনৈতিক চাপের পাশাপাশি সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। They can't have a nuclear weapon. It's very simple. So now we may have to take it a step further, or we may not. Maybe we're going to make a deal. You're going to be finding out over the next probably 10 days. মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ও নৌবাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জবাবে ইরানও শক্ত অবস্থান নিয়েছে। চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মহড়া চালিয়েছে আইজিআরসি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের সংবেদনশীল পার্সিন সামরিক স্থাপনায় কংক্রিটের শক্ত আবরণ তৈরি করেছে ইরান। বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য আকাশ হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানকে ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ইইউ। বিশ্লেষকদের মতে কূটনৈতিক আলোচনা ও সামরিক প্রস্তুতির এই সমান্তরাল অবস্থান আগামী কয়েকদিনে পরিস্থিতিকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা শীর্ষে আছে বোর্ড অব পিস বা শান্তি পর্ষদ। বহুল প্রতীক্ষিত এই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে। এতে হাঙ্গেরি, আর্জেন্টিনা সহ অন্তত 40টি দেশের প্রতিনিধি এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেও উপস্থিত হয়নি প্রধান মিত্ররা। ট্রাম্প তাঁর শান্তি পর্ষদের প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে 9টি সদস্য রাষ্ট্র। সেই সঙ্গে ফিলিস্তিনি এই ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে রাজি হয়েছে 5টি দেশ। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদকে $10 বিলিয়ন বা $1000 কোটি সহায়তা দেবে। তবে এই অর্থ ঠিক কী কাজে ব্যবহার করা হবে তা তিনি নির্দিষ্ট করে জানাননি। ট্রাম্প জানান, গাজা পুনর্গঠনের জন্য প্রাথমিকভাবে একটি তহবিলের ব্যবস্থা করেছে কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। তবে সদস্য দেশগুলোর প্রতিশ্রুত এই তহবিল তাৎপর্যপূর্ণ হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। কারণ 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনে আনুমানিক $7,000 কোটি প্রয়োজন হবে। গাজায় ইসরায়েলি যুদ্ধ অবসানে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অংশ স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে এই বাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। আর বাহিনীর পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিশর ও জর্ডান। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রোভো সুবিয়াস্তো ঘোষণা করেছেন, গাজায় শান্তি প্রক্রিয়াকে কার্যকর করতে প্রস্তাবিত বাহিনীতে তাঁর দেশ 8,000 পর্যন্ত সেনা পাঠাবে। গাজা নিয়ে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার একটি অংশ ছিল হামাসের নিরস্ত্রীকরণ। তবে ইসরায়েল যেহেতু গাজায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছে, তাই অস্ত্র জমা দিতে নারাজ গোষ্ঠীটি। হামাস বলছে, তারা এমনভাবে অস্ত্র ইস্যু সমাধান করতে চায় যাতে আবার যুদ্ধ শুরু করার অজুহাত তৈরি না হয় এবং ভবিষ্যৎ শান্তি পরিকল্পনার সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ থাকে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসনে 75,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিশরের উত্তর পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে 18 জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আরও 3 জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। মিশরের রাষ্ট্র পরিচালিত আল আহরাম সংবাদপত্রের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। পিকআপটি উপকূলীয় পোর্ট সৈয়দ এলাকার মাছের খামারে কাজ করার জন্য স্থানীয় জেলেদের নিয়ে যাচ্ছিল। আবারও দেশের খবর। চট্টগ্রাম নগরে ছিন্নমূল রোজাদারদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন ও সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে ইফতার ও সেহরির আয়োজন। গতকাল নগরীর বিপ্লব উদ্যানে এই আয়োজনের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় মেয়র বলেন, রমজান মাসে বিদ্যানন্দ ফাউন্ডেশন অভাবী মানুষের জন্য যে আয়োজন করেছে তাতে সহযোগিতা দিতে পেরে সিটি কর্পোরেশন আনন্দিত। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে আমরা পাশে থাকব। অন্যান্যের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন বোর্ড মেম্বার জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরের কদমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠন কদম ফুল ক্লাবের পক্ষ থেকে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে কদমতলী ফ্লাইওভারের নিচে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ সময় অন্যান্যের মধ্যে কদম ফুল ক্লাবের সভাপতি মোহাম্মদ সুলাইমান, সাবেক কাউন্সিলর এস.এম. জাফর, ডাক্তার নাসির উদ্দিন, ক্লাবের সাবেক সভাপতি রামুল হক, উপদেষ্টা ইব্রাহিম খলিল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সে সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫৩ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ২টা ৫৬ মিনিটে, জোয়ার সকাল ৯টা ৪২ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকাল ৩টা ১৭ মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত ১০টা ১ মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরি শেষ সময় ভোর ৫টা ৩ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।